আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান বা নির্বাচন করতে চান তবে তা সরকারের বাইরে গিয়েই করতে হবে। আজ রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আরো বলেন, যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে। গাজা যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে। জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস আজ বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধের নিষ্ঠুরতম পর্যায়ে পার করছে। সেখানে দীর্ঘ ইসরায়েলি অবরোধ আংশিকভাবে শিথিল করার পর 1 ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক লুট করেছে ইহুদিবাদীরা। আজ বার্তা সংস্থার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর জানাবো, সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু। সিরিয়ার উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় আজ প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন এর প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিথিল করা হয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আরোপিত বিধিনিষেধ। এদিকে সন্ত্রাসী হামলায় আমাদের 20,000 নাগরিক নিহত, জাতিসংঘে বলল ভারত। পেহেলগামে হামলার পর উত্তেজনার 2 সপ্তাহের মধ্যে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ভারতের যুদ্ধবিমান ধ্বংস এবং উভয় দেশের ড্রোন ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি নিহত হয় 2 দেশের অর্ধশতাধিক সামরিক বেসামরিক নাগরিক। এমন পরিস্থিতিতে 2 দেশই জাতিসংঘে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। এবারে জানাবো, মে মাসে সাগরে ডুবে 427 জন রোহিঙ্গার মৃত্যু, বলছে জাতিসংঘ। চলতি মে মাসেই সমুদ্রে মৃত্যু ঝুঁকির নৌযাত্রায় অন্তত 427 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারে মানবিক সংকট ও তহবিল সংকটে পড়া রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এই ঝুঁকি নিচ্ছে। প্রথমেই জানাবো, উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান বা নির্বাচন করতে চান তবে তা সরকারের বাইরে গিয়েই করতে হবে। আজ রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আরো বলেন, যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে। নাহিদ আরো বলেছেন, তারা গণ অভ্যুত্থানের সময় প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছিলেন। আমিও সে সময় তাদের সঙ্গে ছিলাম। বর্তমানে তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান তাহলে সেটা সরকারের ভেতরে থেকে সম্ভব নয়। এ সময় তিনি আরো অভিযোগ করে বলেছেন, তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা। এটি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নাহিদ ইসলাম বলেছেন, সরকার থেকে তারা বের হবেন কিনা সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এনসিপি চায় গণ অভ্যুত্থানের বৈধতা এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করুক। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একারও পূর্বাভাস লক্ষ্য করছি। জনগণ যেসব আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা বাস্তবায়নের পথে নেই। আক্তার হোসেন আরো বলেছেন, নির্বাচন সংস্কার ও বিচার সহ সব বিষয়ে এখন ধোঁয়াশা বিরাজ করছে। করিডোর ইস্যুতে সরকারের কাছ থেকে আমরা ভিন্ন ভিন্ন বক্তব্য পেয়েছি। পরে সরকার বলছে এটি কেবল ত্রাণ সংশ্লিষ্ট বিষয়। আমরা বলেছি, এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত। গাজা নিষ্ঠুরতম পর্যায়ে। জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস আজ বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধের নিষ্ঠুরতম পর্যায়ে পার করছে। সেখানে দীর্ঘ ইসরায়েলি অবরোধ এবং আংশিকভাবে শিথিল করার পরও 1 ডজনের বেশি ত্রাণবাহী ট্রাক লুট করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে নতুন করে সম্প্রসারিত আক্রমণ চালানোর সময় ইসরায়েল সীমিত পরিমাণে খাদ্য সরবরাহ পুনরায় শুরু করার ঘোষণা দেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ আবারও প্রবেশ শুরু করে।
করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মোগাইর এএফপিকে বলেছেন, শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে এবং ডজন ডজন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বিপুল সংখ্যক লোক চাপা পড়ে রয়েছে। জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনিরা এই নিষ্ঠুর সংঘাতের সবথেকে বেশি নিষ্ঠুরতম পর্যায়ের মধ্য দিয়ে পার করছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি এবং সুবিধা প্রদানে সম্মত হতে হবে। তবে তিনি সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় প্রবেশের জন্য প্রায় ৪০০ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হলেও মাত্র ১১৫টি ট্রাক প্রবেশ করতে সক্ষম হয়েছে। বাকিগুলো ইহুদিবাদীরা প্রবেশ করতে দেয়নি। তিনি এক বিবৃতিতে বলেছেন, যাই হোক, এখন পর্যন্ত অনুমোদিত সমস্ত সাহায্য ১ চা চামচ সাহায্যের সমান। এখন সাহায্যের বন্যা বয়ে যাওয়ার প্রয়োজন হয়। তিনি আর বলেন, এদিন ইসরায়েলি সামরিক আক্রমণে ভয়াবহ মাত্রায় মৃত্যু এবং ধ্বংসের তীব্রতা আরও বাড়ছে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্তে শিথিল করা হয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আরোপিত বিধিনিষেধ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গত ১৩ মে সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আকস্মিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ঘোষণা অনুযায়ী স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ সালে সিরিয়া সিভিলিয়ান প্রোটেকশন অ্যাক্টের আওতায় জারি করা একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র। এর ফলে আঞ্চলিক অংশীদাররা সিরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এবং সিরিয়ায় নতুন বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্যে এই অনুমোদনগুলো দেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলায় আমাদের ২০,০০০ নাগরিক নিহত হয়েছে জাতিসংঘে ভারত। পেহেলগামে হামলার পর উত্তেজনায় ২ সপ্তাহের মতো সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ভারতের যুদ্ধবিমান ধ্বংস ও উভয় দেশের ড্রোন ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি নিহত হয় ২ দেশের অর্ধশতাধিক সামরিক বেসামরিক নাগরিক। এমন পরিস্থিতিতে সংঘাতে একে অপরের উপর চালানো অভিযানকে সঠিক প্রমাণ করতে মরিয়া দক্ষিণ এশিয়ার দেশ দুটি এ নিয়ে উভয় দেশের মধ্যেই বিশ্বের কাছে তাদের কৃতিত্ব তুলে ধরতে গঠন করেছে প্রতিনিধি দল। এছাড়াও জাতিসংঘেও নিজেদের সেরা প্রমাণে অটল ভারত ও পাকিস্তান। আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় গত ৪ দশকে তাদের ২০,০০০ নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘে মন্তব্য করেছে ভারতের রাষ্ট্রদূত পারবাথানি হরিশ। আর এজন্য পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদকে দায়ী করেছেন তিনি। উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধুপানি চুক্তি বন্ধ করে দেয় ভারত। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিনিধি জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করে বলেন, পানি জীবনযুদ্ধের জন্য কোনো অস্ত্র নয়। এরপরই ভারতীয় দূত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে, সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান। যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে ততক্ষণ পর্যন্ত ৬৫ বছরের পুরনো চুক্তি স্থগিত থাকবে। এ সময় গত ৪ দশকে সন্ত্রাসী হামলায় ২০,০০০-এর বেশি ভারতীয় নিহত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ সময় হরিশি আরও বলেন, ভারত ৬৫ বছর আগে সৎ বিশ্বাসে সিন্ধু পানি চুক্তিতে প্রবেশ করেছিল। সেই চুক্তি বন্ধুত্বের সঙ্গে সম্পন্ন হয়েছিল। ৬.৫ দশক ধরে পাকিস্তান ভারতের ৩টি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে এই চুক্তির চেতনা লঙ্ঘন করেছে। এই সময়কালে ভারত অসাধারণ ধৈর্য এবং উদারতা দেখিয়েছে।